প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হেডেক বা মাথা ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। এই যে স্যার, হেডেক বা মাথা ব্যথা অত্যন্ত কমন সাধারণ একটি সমস্যা। সাধারণত কি কি কারণে এই মাথা ব্যথা হতে পারে সেটি যদি স্যার আমাদেরকে একটু বলতেন। জি, মাথা ব্যথার বহুবিধ কারণ আছে। মাথা আর যে বহিরাংশ থেকে শুরু করে এর অভ্যন্তরের বিভিন্ন স্ট্রাকচারের যে কোনো স্থান হইতে মাথা ব্যথার উৎপত্তি হতে পারে, এবং মাথার আশেপাশে যে সমস্ত অঙ্গ আছে, যেমন ধরেন চোখ, কান, ঘাড়, এসব জায়গার ব্যথাও মাথা ব্যথার মতো অনুভূত হতে পারে। রেফার্ড পেইন বলে আর কি। মানে উৎসটা হচ্ছে অন্য জায়গায়, কিন্তু মাথা ব্যথা হয়ে প্রকাশ পাবে, এটার অনুভূতি হতে পারে। তো মাথা ব্যথা সব মানুষই জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথা ভুগে থাকেন, এবং মাথা ব্যথার সবচেয়ে কমন যেটা, যে অধিকাংশ মাথা ব্যথাই খুব ক্ষতিকারক না, যেটাকে টেনশন টাইপ হেডেক বলে আর কি। এছাড়া আরও খুব মারাত্মক রোগও মাথা ব্যথার কারণ হতে পারে, যেমন ধরেন ব্রেইনের ভিতরে কোনো টিউমার হলে সেটাও মাথা ব্যথার কারণ হতে পারে। মহিলাদের এক ধরনের মাথা ব্যথা হয়, কিছুদিন পর পর তীব্র মাথা ব্যথা, বমি হয়, এবং মাথা ব্যথা শুরুর আগে চোখে ঝাপসা দেখে। এই ধরনের মাথা ব্যথাকে মিগ্রেন বলে। তাছাড়া ব্রেইনের টিউমারের জন্য মাথা ব্যথা হতে পারে। তারপর আপনার মহিলাদের আরেকটি মাথা ব্যথা হয়, আমরা যেমন রক্তের চাপ আছে সেরকম চোখের ভিতরে চাপ আছে, ইন্ট্রাওকুলার প্রেশার, এরকম মাথার ভিতরেও এক ধরনের তরল আছে, তার জন্য একটা চাপ আছে। সেই চাপ বৃদ্ধি পেলে এক ধরনের মাথা ব্যথা হয়, সেটাকে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বলে, সেই জন্য হতে পারে। তো এই ব্যথার ধরন দেখে সেটি কি বোঝার কোনো উপায় রয়েছে যে মাথা ব্যথাটা আসলে কেন হচ্ছে? সেটি যে কোনো ব্যথা বা যে কোনো রোগের আপনার প্রথমেই চিকিৎসককে নির্ণয় করতে হয় যে ব্যাপারটা কি ইমার্জেন্সি কিনা এবং এটা সিরিয়াস কিনা। তো সিরিয়াস হেডেক কোনগুলি বা সেগুলি চিকিৎসককে জানা প্রয়োজন। যেমন ধরেন মাথা ব্যথার সাথে যদি বমি হয়, মাথা ব্যথার সাথে যদি জ্বর থাকে, মাথা ব্যথার সাথে যদি অজ্ঞান হয়ে যায়, মাথা ব্যথার সাথে যদি শরীরের অংশ অবশ হয়ে যায়, এগুলি জটিল রোগের লক্ষণ। যেমন ধরেন মস্তিষ্কের ভিতরে রক্তপাত হলো, তখন রোগী হয়তো জ্ঞান আছে, তীব্র মাথা ব্যথা বমি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার একটা রোগ আছে যে মস্তিষ্কের ভিতরে রক্তপাত, সাবআরাকনয়েড হ্যামোরেজ বলে, এবং এটা মেডিকেল ইমার্জেন্সি, সিরিয়াসলি ট্রিট করা প্রয়োজন, কাজেই না করলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। আচ্ছা, যেটি আপনি সবার আগে বলছিলেন যে টেনশন টাইপ হেডেক বা দুশ্চিন্তা থেকে যে মাথা ব্যথাটা হয়, এবং যেটি সবচেয়ে কমন, এটির মাথা ব্যথা আসলে বোঝার কি উপায় আছে? কারণ মাথা ব্যথা শুনেই অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে আসলে, বা অনেক দিন ধরে মাথা ব্যথাটা চলছে, এটি নিয়েও কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, তাতে করে তার মাথা ব্যথাটা হয়তো আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে চিকিৎসকের কাছে স্বল্প মেয়াদী তীব্র ব্যথা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রোগীর কাছে দীর্ঘমেয়াদী ব্যথা অনেক গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে অনেক দিনের মাথা ব্যথা যখন চিকিৎসক বলেন যে এটা অত গুরুত্বপূর্ণ না, রোগী তখন ক্ষুব্ধ হন, আমার এত দিনের ব্যথা। কিন্তু আসলে সিরিয়াস থিং কোনো কিছু হলে এটা একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে খারাপ দিকে চলে যায়। প্রায়ই মাথা ব্যথা হয় দীর্ঘমেয়াদী, কয়েক মাস কয়েক বছর, এটা সম্ভবত টেনশন টাইপ হেডেক। আর স্বল্প মেয়াদী কিছুদিন পরে পরে হয়, মহিলা, অল্প বয়স, আপনি যেটি বলছিলেন যে মাইগ্রেন বা মাইগ্রেনের জন্য যেটি হয়। বয়স্ক মানুষ হঠাৎ অল্প দিন ধরে মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, মস্তিষ্কের টিউমার বা অন্য কিছু চিন্তা করার প্রয়োজন আছে। ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন বিভিন্ন ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে? বিভিন্ন মাথা ব্যথার ব্যবস্থাপনা বা চিকিৎসা ডিপেন্ড করে কি কারণের উপর নির্ভর করে। টেনশন টাইপ হেডেকের যেটা
সেটার ক্ষেত্রে কিছু কিছু ঔষধ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ওইসব রোগীদের আপনার ঘুম কম হয়, তারপর তারা সবসময় মানে টেন্স থাকেন, সেই ক্ষেত্রে তাদের মানে টেনশন রিলিভিং ড্রাগ আছে বিভিন্ন রকম, সেগুলো দেওয়া হয়। বিভিন্ন রকমের ঘুমের ঔষধ আছে, তাদেরকে ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে। অনেকের যারা টেনশন হেডেক দেখা গেল তাদের সামান্য রক্তচাপ বেশি, তাদের হার্টের রেট বেশি অ্যাংজাইটির জন্য, সেক্ষেত্রে হার্টের রেটটা কমাইয়ে দিলে তারা একটু ইজি ফিল করে, মাথা ব্যথাও একটু রিলিফ হয়। এই ধরনের মিগ্রেনের আলাদা ম্যানেজমেন্ট আছে, মিগ্রেনের আপনার বিভিন্ন রকমের ঔষধ আছে। তার মধ্যে 2 রকমের ব্যবস্থাপনা। একটা ব্যবস্থাপনা হলো আপনার যখন মাথা ব্যথা হয় তখন কতগুলি পেইন রিলিভিং ড্রাগ, বেদনানাশক কতগুলি ঔষধ জি। আরেকটা হলো যে অ্যাটাকটা হয় যখন, আর মনে করেন মাসে 3 বা 4 বার তার হচ্ছে, সেটা কমিয়ে দেওয়ার জন্য কতগুলি মানে প্রোফাইলেকটিক ড্রাগ বলে, যাতে এটা মানে আর না হয় সেই জন্য কতগুলি ঔষধ আছে, সেগুলি ব্যবহার করে কন্টিনিউ করতে হয়, কয়েক মাস কন্টিনিউ করতে হয়। আর ধরেন যদি এটা কোনো নির্দিষ্ট কারণে হয়, যেমন ধরেন ব্রেন টিউমার, সেক্ষেত্রে ব্রেনের টিউমারের চিকিৎসা করতে হবে। আচ্ছা, কিছু ব্যথার ধরনের কথা বলেছিলেন, রেফার পেইন বা এই যে বলছেন যে ঘাড় ব্যথা থেকে বা স্নায়ুর অন্য কোনো সমস্যা থেকে, সেগুলি আসলে ব্যথা কিভাবে হয় সেগুলো ম্যানেজ করেন কিভাবে? এর মধ্যে ধরেন একটা ব্যথা আছে মানে ফেসে হয়, মুখে আর কি, ট্রাইজেমিনাল নিউরিয়ালজিয়া নামে একটা ব্যথা আছে, মানে একটা নার্ভের ব্যথা, এবং এটা তীব্র ব্যথা। ব্যথাটা এরকম আপনার যে খুবই স্বল্পস্থায়ী কিন্তু খুবই রোগীর জন্য খুবই বেদনাদায়ক। মানে ধরেন মুখের ডান বা বাম পাশে হয়, হয়তো 10-20 সেকেন্ড থাকে, কিন্তু দিনে এরকম 30 বার 40 বার বা 50 বার হচ্ছে। সেটার ব্যবস্থাপনা মানে বিশেষ বিশেষ রকমের। অনেক সময় দেখা যায় যে দাঁতের ব্যথা নিয়েও চলে আসে রোগী, এরকম জি আপনি ঠিকই বলেছেন। অনেক রোগী আমরা এরকম পেয়েছি, সে ধরে নেয় যে তার দাঁতের জন্য এরকম হয়েছে, এক বা একাধিক বা কোনো এরকম হয়েছে যে উপরের পাটির এক অংশের সবগুলি দাঁত উনি তুলে ফেলেছেন, ওনার মাথা মানে ব্যথা কমে নেই, ফেসের ব্যথা রেফার্ড টু দ্য মানে মাথা হেড এরকম ছিল। তারপর এসে মানে আপনার স্নায়ু রোগের কাছে বলছে যে আমি তো আমার সব দাঁতগুলি ফেলে দিয়েছি কিন্তু আমার ব্যথার কোনো উপশম না। বাস্তবিক পক্ষে এই রোগীর ট্রাইজেমিনাল নিউরালজিয়া ছিল, তার দাঁতে কোনো সমস্যা আদৌ ছিল না হয়তো। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন যেহেতু নার্ভের সমস্যা? নার্ভের সমস্যা কতগুলি ঔষধ আছে আপনার, যে নার্ভে যে অহেতুক ইম্পালস ক্রিয়েট করে সেটাকে দমন করে রাখে। আপনার এই ঔষধগুলি যে ওষুধগুলি ব্যবহার করা হয় ঘটনাচক্রে এগুলি আবার এপিলিপসি বা মৃগী রোগের মধ্যেও ব্যবহার করা হয়, সেই জাতীয় কিছু ওষুধ ব্যবহার করে এটা নিয়ন্ত্রণ করা যায়। আর উন্নত বিশ্বে আপনার মানে নার্ভ যে নার্ভের জন্য হয় সেই নার্ভটা আপনার স্নায়ুটা কোনো একটা ছোট রক্তনালী দিয়ে সামান্য চাপা থাকার কারণে হয়, সেখানে মাইক্রোভাস্কুলার সার্জারি করে এটা স্থায়ীভাবে মানে সারানো সম্ভব। কিন্তু এই মাইক্রোভাস্কুলার সার্জারি এখনো আমাদের দেশে চালু হয় নাই, হয়তো অদূর ভবিষ্যতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই বিষয়টি নিয়ে আপনি দিলেন, আশা করছি আমাদের দর্শকদের উপকারে আসবে। জি আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি কথা রয়েছে, মাথা থাকলে মাথা ব্যথা থাকবেই। এই মাথা ব্যথা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্যার আমাদের দিলেন, পরামর্শ আমাদের দিলেন। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। আজকে আমরা যে মুভমেন্টটা করবো সেটাকে আমরা বলবো হচ্ছে মডিফাইড গুড মর্নিং। এর আগে আমরা দেখেছিলাম কীভাবে গুড মর্নিং মারতে হয়। গুড মর্নিং কিন্তু মানে ডেডলিফটের মতোই একটু মানে অ্যাডভান্স একটা ভেরিয়েশন। এটা যে জিনিসটা হয় যে হিপ মাসল, হ্যামস্ট্রিং মাসল এবং লোয়ার ব্যাকটাকে আমরা ফোকাস করি। তো অনেক সময় দেখা যায় যে এক্সারসাইজটা করতে গেলে ইনজুরি লেভেল হয়তো বেশি হয় হচ্ছে লোয়ার ব্যাকসে। এখন লোয়ার ব্যাকসটাকে কীভাবে গুড মর্নিংস করে এটাকে আমরা স্ট্রঙ্গার করতে পারি এবং একই সাথে গুড মর্নিংসের বেনিফিটটা আমরা পেতে পারি, এই জিনিসটা এখন আমরা দেখাবো। তবে একটু খেয়াল রাখবেন সেটাতে কিন্তু আপনারা বেশি নেবেন না, যেহেতু মুভমেন্টটা একটু অ্যারেস্টেড, এই জন্য আপনার ওয়েটটা যদি বেশি না তাহলে কিন্তু আরও বেশি ফার্দার ইনজুরি হওয়ারই থাকে চান্স থাকে। এটাকে আমরা বলবো হচ্ছে থেরাপিউটিক ওয়েট ট্রেনিং, মানে লোয়ার ব্যাকটাকে হিল করার জন্য এবং লোয়ার ব্যাকটাকে ফার্দার স্ট্রঙ্গার করার জন্য এটা আমরা করবো। আর এটার যে বেনিফিটটা পাবো, যেহেতু এটা বেশিরভাগই ফোকাস হবে লোয়ার ব্যাকটা, এখানে হিপস এবং হ্যামস্ট্রিংয়ে খুব একটা কিন্তু হবে না, মানে ফোকাসটা পড়বে না।
এটাকে আমরা বলবো হচ্ছে মানে লোয়ার ব্যাকের হচ্ছে বেস্ট একটা মুভমেন্ট। অনেক সময় দেখা যায় যে এই মেশিনটা পাওয়া যায় অনেক জিমে, কিন্তু অনেক জিমে কিন্তু এই মেশিনটা থাকে না। কিন্তু তাদের জিমে মেশিনটা নেই, তারা শুধুমাত্র বারবেল দিয়ে কীভাবে এক্সারসাইজটা আপনারা করবেন সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। ওকে, রেডি? ওকে, নর্মাল আপনি বসে কাঁধে আপনি এটা নেবেন বা বারটা নেবেন, মানে অলিম্পিক বার, যেটা নর্মাল একটা রেজিস্ট্যান্স থাকে 20 কিলোর মতো, ওইটা নিয়ে নর্মাল যে গুড মর্নিংয়ের যে মোশনটা, সেই মোশনে গুড মর্নিংটা আপনি মারবেন। ওকে, রেডি, গো। ইয়েস, লুক সবসময় সামনের দিকে থাকবে। লুক যদি সামনের দিকে থাকে তাহলে আপনার স্পাইনটা বাঁকা হবে না। সামনের দিকে ঝুঁকে আসলে কিন্তু স্পাইনটা কিন্তু বাঁকা হয়ে যাবে। যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী জিনিসটা করবেন। যদি ফ্লেক্সিবিলিটি ওই পরিমাণ না থাকে তারা ওইভাবে করবেন না। যাদের ইনজুরি লেভেলটা একটু বেশি তারা ইচ্ছা করলে এখানে একটা প্ল্যাটফর্ম দিতে পারেন অথবা একটা ফোম দিতে পারেন, যাতে চেস্টটাকে রেস্ট পেয়ে আবার যাতে উঠে যায়। এতে যে জিনিসটা কী হবে, ধীরে ধীরে আপনার লোয়ার ব্যাকের যে সমস্ত সমস্যাগুলো থাকে, সেটা প্রোল্যাপসই হোক, ডিজেনারেশনই হোক, নার্ভে কোনো হোক, মানে সমস্যা হোক, ধীরে ধীরে ওইটা কিন্তু আগের জায়গায় চলে আসবে এবং ইট উইল স্টার্ট হিলিং। এবং পাশে যে লোয়ার ব্যাকের যে ছোটো ছোটো মাসলগুলো থাকে এবং স্ট্রঙ্গার মাসল, সেটা আরও বেশি স্ট্রঙ্গার হবে। এতে কী হবে, আপনার স্পাইনটা রিলিফ হয়ে যাবে এবং নার্ভগুলো স্ট্রঙ্গার হবে। ওকে, গেট মুভ। ওকে, স্টপ। এটা খেয়াল রাখবেন যে আপনি যাদের লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে, লোয়ার ব্যাক খুব শোর থাকে অথবা টাইট থাকে, তারা যে কোনো এক্সারসাইজ শুরু করার সময়, সেটা আপার বডি হোক আর লোয়ার বডি হোক, এই এক্সারসাইজটা 2 থেকে 3 সেট মারার পর যদি আপনি করেন, তাহলে ইনজুরি হওয়ার চান্সেসটা অনেক কমে যাবে। প্রিয় দর্শক, দই অত্যন্ত পছন্দের একটি খাবার আমাদের সবার। দইয়ের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দই হচ্ছে খুব জনপ্রিয় একটি ফার্মেন্টেড মিল প্রোডাক্ট। দইকে আমরা সাধারণত আমাদের মেইন মিলের সাথে ডেজার্ট হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি। দই যে শুধুমাত্র আমাদের হজমে সহায়তা করে তা নয়, এটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু দই অনেক উপকারী একটি খাবার। দই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস। এটিকে চাইলে আমরা লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি করেও কিন্তু খেতে পারি। দইয়ের মধ্যে ল্যাকটোজ নামে খুব সামান্য পরিমাণে একটি ন্যাচারাল মিল্ক সুগার থাকে, তবে এতে বাড়তি চিনি যোগ করেও কিন্তু এর ক্যালোরি পরিমাণ বাড়ানো যেতে পারে। তবে এই ধরনের মিষ্টি দই ছোট বাচ্চা অথবা যারা ওজন বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই মিষ্টি দই অনেক বেশি উপকারী। তবে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চায়, তারা অবশ্যই টক দই অথবা কম মিষ্টির দই তাদেরকে খেতে হবে। দই যেহেতু একটি ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, এতে একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সহায়তা করে, আমাদের কোলেস্টেরলকে কমায় এবং আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে সেগুলোকে শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়া হয়ে থাকে, এই দই এই ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করতে খুব ভালোভাবেই সহায়তা করে। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তাদের এই প্রবলেমের জন্য দইটা প্রায় প্রতিদিনই কিন্তু অথবা যখন সমস্যা হয় তখন চাইলে কিন্তু খেতে পারে। যারা আইবিএসের পেশেন্ট অথবা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে অথবা ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে, তারা যদি দই খায় তাদের খুব সহজেই কিন্তু ল্যাকটোজের ডাইজেশন হতে পারে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের বিভিন্ন ক্ষয়রোগ জনিত বিভিন্ন সমস্যা দূরকরণের ক্ষেত্রে দই খুব ভালো একটি পথ্য, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও যাদের খুব অস্বাভাবিক হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদেরকে হাইপারটেনশন পেশেন্ট বলে থাকে, তারাও কিন্তু চাইলে দই খেতে পারে, কেননা দই তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে এবং এরা চাইলে প্রতিদিনই কিন্তু 1 কাপ করে টক দই অথবা কম মিষ্টির দই খেতে পারে। যারা দীর্ঘদিন যাবৎ জন্ডিসের সমস্যায় ভুগছেন অথবা যারা হেপাটাইটিসের পেশেন্ট, তাদের জন্য কিন্তু দই খুব ভালো একটি খাবার। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মিল্কের পরিবর্তে যদি দই খেতে পারেন, এই ঘুমের সমস্যা কিন্তু তাদের দূর হতে পারে। সুতরাং একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই 1 কাপ করে দই খাওয়া উচিত, যা থেকে আমরা প্রতিদিনের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ত্বক শুষ্ক থাকলে ত্বকের রোগের আশঙ্কা বেড়ে যায়, তাই শীতে ত্বকের আর্দ্রতা রক্ষার প্রয়োজনে ময়শ্চারাইজারিং ক্রিম ব্যবহার করুন।
দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: 36 বছরের অনওয়ার্ডস, 36 বছর পরে ওই কাছে দেখতে অসুবিধা হয়, বিশেষ করে যারা লেখাপড়া করে কিংবা অফিসের কাজ করে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।